রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকালের সংবাদে, সঙ্গে আছি গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মেগা প্রকল্পের উপর ভর করেই বদলে যাচ্ছে বাংলাদেশ। 1 বছরেরও বেশি সময় ধরে চলা করোনার ধাক্কা কাটিয়ে গতি ফিরছে প্রকল্পগুলোতে। এমন বাস্তবতার মধ্যেও নির্ধারিত সময়ে পদ্মা সেতু পুরো দৃশ্যমান করতে পারাটাই সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। প্রত্যাশা করছেন পদ্মা সেতু, মেট্রো রেলের মতো প্রকল্পগুলো শেষে সমৃদ্ধির পথে নতুন যাত্রা শুরু করবে বাংলাদেশ। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। নানা প্রতিকূলতা পেরিয়ে স্বপ্নের পদ্মা সেতু এখন এমনই দৃশ্যমান। 42 খুঁটির উপর 41 স্প্যানে ভর করে দাঁড়িয়ে 6.15 কিলোমিটারের পদ্মা সেতু। এখন চলছে স্প্যানের উপরে সড়ক নির্মাণ আর ভেতরে রেল সংযোগের কাজ। এর মধ্যেই প্রকল্পের মেয়াদ 2 বছর বাড়ানোর আবেদন সেতু বিভাগের, যদিও 2022 সালের জুনে যান চলাচলের আশা পদ্মা সেতুর উপর দিয়ে। তবে সময় বৃদ্ধির প্রয়োজন রয়েছে, এটা আমরা মোটা দাগে আমরা আজ করতে পেরেছি। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল রুটে দ্রুত এগুচ্ছে দেশের প্রথম মেট্রো রেল নির্মাণ কাজ। এরই মধ্যে দৃশ্যমান মেট্রো স্টেশন, উত্তরায় শেষের পথে মেট্রো রেলের ডিপো নির্মাণ। জাপানে এরই মধ্যে প্রস্তুত রয়েছে এরকম 5 সেট লাল সবুজ মেট্রো রেল, যার প্রথমটি বাংলাদেশে আসছে আগামী মাসে। আমাদের প্রথম ট্রেনটা আসার পরই আমরা দেখব যে টেস্টগুলো করতে কয়দিন লাগে। টেস্টগুলো করার পরই আমরা ট্রায়াল রানে যাব। তবে প্রত্যাশা অনুযায়ী এগুতে পারছে না রাজধানীর অন্য 2 গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প। কয়েক দফা মেয়াদ বাড়িয়েও সময়মতো এই 2 প্রকল্প শেষ হওয়া এখনো বড় চ্যালেঞ্জ কর্তৃপক্ষের সামনে। 22 এপ্রিল পর্যন্ত আমাদের আছে, এরপরে হয়তো আরো কিছু হয়তো বাড়ানো লাগতে পারে, কিন্তু মেজর কাজের মধ্যে হয়ে যাবে আর কি। করোনার মধ্যেও আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পে। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের আশা 2026 সাল নাগাদ জাহাজ ভিড়তে পারবে মাতারবাড়ি সমুদ্র বন্দরে। অন্যদিকে বাস্তবায়নের পথে হাঁটছে চট্টগ্রামের কর্ণফুলী টানেল প্রকল্প, যেখানে নদীর তলদেশ দিয়ে নির্মিত হচ্ছে 4 লেন বিশিষ্ট 3.4 কিলোমিটার দীর্ঘ টানেল। এরই মধ্যে শেষ হয়েছে একটি টিউবের খনন কাজ। প্রকল্পের অগ্রগতি 60% বেশি। বিশেষজ্ঞদের মতে করোনার ধাক্কায় সময়মতো মেগা সব প্রকল্প শেষ হওয়া কঠিন হবে। দরকার হলে রাত দিন কাজ করে আমাদেরকে লক্ষ্যমাত্রাটাকে আগিয়ে যদি নিয়ে আসতে পারি, উপযোগিতাটা আমি জনগণকে আগে দিতে পেরেছি। তাই পিছিয়ে থাকা মেগা প্রকল্পগুলোতে গতি ফেরানোই কর্তৃপক্ষের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে থাকছে চলতি বছরে। সরকারের গুরুত্বের তালিকায় থাকা এরকম প্রায় ডজন খানেক মেগা প্রকল্প চলছে দেশের বিভিন্ন জায়গায়। বিশেষজ্ঞরা বলছেন এসব মেগা প্রকল্প শেষে বিশ্বের কাছে আরো মর্যাদার আসনে বসবে বাংলাদেশ। তবে সেক্ষেত্রে সময় মতো প্রকল্প শেষ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। বেসরকারি খাতকে গতিশীল করতে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে যেসব চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবেলায় প্রধানমন্ত্রীর টাস্ক ফোর্স জোরালোভাবে কাজ করছে। আগামী 2 থেকে 3 বছরে বিপুল বিদেশি বিনিয়োগও নিশ্চিত করবে বাংলাদেশ। নিউজ 24-কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এমন একাধিক কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। পাশাপাশি কথা বলেন ব্যাংক খাতের জালিয়াতি, দুর্নীতি ও উন্নয়নশীল দেশে পদার্পণের চ্যালেঞ্জ সহ আর্থিক খাতের নানা বিষয়ে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বেসরকারি খাতকে আরও প্রসারিত করতে মহামারীতেও চলমান ছিল বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজ। 2030 সাল নাগাদ সারা দেশে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার যে মহাকর্মযজ্ঞ, তা পুরোপুরি বাস্তবায়ন হলে সরাসরি কর্মসংস্থান হবে অন্তত 20 লাখ লোকের। সব মিলে যেখানে কাজের সুযোগ তৈরি হবে 1 কোটি মানুষের। বেজার সবশেষ হিসাবে করোনার 11 মাসেও দেশি বিদেশি বিনিয়োগ এসেছে প্রায় $4 বিলিয়ন, যার সিংহভাগই বঙ্গবন্ধু শিল্পনগরকে ঘিরে। এর বাইরেও প্রক্রিয়াধীন আছে আরও $2 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব। তাই বাংলাদেশে দীর্ঘমেয়াদে আরও বিপুল বিনিয়োগ সম্ভাবনার কথা বলছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ইনফ্রাস্ট্রাকচারে আপনি জানেন চিটাগং পোর্টের সিচুয়েশন অনেক ভালো হয়ে গেছে। আপনার পদ্মা ব্রিজটা চলে যাচ্ছে, তারপর আপনার মাতাবাড়িতে
যে ডিপসি পোর্ট হতে যাচ্ছে, তো এগুলি সব হয়ে যাবার মানে কাজ চলতেছে, এটার কিন্তু ইফেক্ট খুব তাড়াতাড়ি আসবে। যে ধরনের আমরা ইন্ডিকেশন পাচ্ছি, আগামী 2 থেকে 3 বছরে আপনি দেখবেন অনেক বিনিয়োগ বাড়বে। তবে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে এখনও অন্যতম চ্যালেঞ্জ কর্পোরেট কর হার। প্রতিবেশী ভারত, মালয়েশিয়া কিংবা ভিয়েতনামের তুলনায় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর এখনও সর্বোচ্চ, যা 32.5%। যারা বিনিয়োগ করতে চায় তাদের আমাদের বিরুদ্ধে কি অভিযোগ? তাদের অভিযোগটা হইল যে তোমার করের হারটা অনেক বেশি, আরো বেশি লোকজনকে দিয়ে আমরা যদি ট্যাক্সে নিয়ে আসতে পারি, সেটা তখন আমরা কমাইতে পারবো। আর্থিক খাতের অব্যবস্থাপনা ও ব্যাংক খাতের জালিয়াতি নিয়ে জানান, এটা কিন্তু আপনার থাকবে, এটা সবসময় ছিল, সবসময় থাকবে। এই ধরনের ক্রিমিনালসরা কিন্তু পার পাবে না, তারা কিন্তু বাইরেও থেকে শান্তিতে থাকতে পারবে না। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবার পর রপ্তানিতে থাকছে নানা চ্যালেঞ্জ। যেখানে যেখানে আমাদের অ্যাকচুয়াল কাজ করা দরকার, সে কাজগুলি আমরা করছি, সেখানে সব রকমের আপনার প্ল্যানগুলি নেওয়া হচ্ছে। অলরেডি ইউর সাথে কথা বলতেছি, জিএসপি প্লাসের একটা আছে, জিএসপি প্লাসটা আমরা ইনশাল্লাহ পাবো। বলেন, করোনা পরবর্তী কর্মসংস্থানের চ্যালেঞ্জ নিয়েও হতাশার কিছু নেই। প্রযুক্তি খাত সহ আরো অনেক খাতে দক্ষ লোকবল তৈরিতে কাজ করছে সরকার। আমাদের দেশে কিন্তু কর্মসংস্থানের কোনো সমস্যা নাই। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে একটি যৌথ কমিশন গঠন সহ 4টি সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ ও মালদ্বীপ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের সফররত প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহের উপস্থিতিতে বৃহস্পতিবার ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠকের পর এসব সমঝোতা সই হয়। পরে আলাদা প্রেস ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত ও মহাসাগরে যাতে অন্য কেউ এসে বিরোধ সৃষ্টি করতে না পারে, সেজন্য এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় এক হয়ে কাজ করবে দুই দেশ। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা সফরে এসে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। দুই নেতা প্রথমে একান্ত বৈঠক করেন, পরে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই দেশের প্রতিনিধি দল। বৈঠক শেষে জয়েন্ট কমিশন ফর কম্প্রিহেন্সিভ কোঅপারেশন গঠনে একটি এমওইউ স্বাক্ষর করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের পররাষ্ট্র সচিব সই করেন বাইলেটারাল ফরেন অফিস কনসালটেশন বিষয়ক এক সমঝোতা স্মারক। সামুদ্রিক মৎস্য আহরণে দুই দেশের সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী। এছাড়া বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এবং মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে সাংস্কৃতিক কর্মসূচি বিনিময় বিষয়ে একটি এমওইউ সই করেন। পরে আলাদা আয়োজনে যৌথ প্রেস ব্রিফিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকের বিস্তারিত তুলে ধরেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। আমাদের এই কানেক্টিভিটি কিভাবে আরো অধিকতর বাড়ানো যায়, এবং অবশ্যই ক্লাইমেট চেঞ্জের উপর বড় আলোচনা হয়েছে। এবং তাছাড়া মালদ্বীপ আমাদের রোহিঙ্গা ইস্যুতে তারা অবশ্যই আমাদের সাথে সবসময় আছে এবং থাকবে বলে তাদের মহামান্য রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছেন। ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত মহাসাগর মুক্ত স্বাধীন রাখতে এক হয়ে কাজ করতে চায় বাংলাদেশ ও মালদ্বীপ। Both our countries together, we will make sure that the Indian Ocean is a zone of peace, that we do not let others bring into our region foreign conflicts. দুই দিনের সফরে বুধবার ঢাকায় পৌঁছান মালদ্বীপের প্রেসিডেন্ট। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাড়াতে আগ্রহী মালদ্বীপ। এক্ষেত্রে আকাশ এবং নৌপথে যোগাযোগ স্থাপনে দেশটির সরকার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। বৃহস্পতিবার সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এই আগ্রহের কথা জানান। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় মালদ্বীপের প্রেসিডেন্ট সস্ত্রীক বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি ও তার স্ত্রী রাশিদা খানম তাদের অভ্যর্থনা জানান। পরে দুই রাষ্ট্রপ্রধান বঙ্গভবনের ক্রেডেন্সিয়াল হলে বৈঠকে বসেন। পরে বঙ্গভবনের দরবার হলে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন।
নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, 3 বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চায় কম্বোডিয়া। এর মধ্য দিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি, উন্নতি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখতে চায় দেশটি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে ভিডিও বার্তায় এসব বলেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। এ সময় বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্ব অনুসরণ করে সব অর্জনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান তিনি। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। মুজিব চিরন্তন প্রতিপাদ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আয়োজনের দ্বিতীয় দিনের থিম মহাকালের তর্জনী। মুজিব চিরন্তন প্রতিপাদ্যের উপর টাইটেল অ্যানিমেশনের ভিডিও পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। মহাকালের তর্জনী থিমের উপর বক্তব্য তুলে ধরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন। বাঙালির জীবনে বঙ্গবন্ধু শেখ মুজিবের 7ই মার্চের ভাষণের গুরুত্ব অনুধাবন করতে হলে ভাষণটির পটভূমি মনে রাখা দরকার। এরপর থিমের উপর নির্মিত অডিও ভিজুয়ালে ফুটে ওঠে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের নানা অধ্যায়। পটের গানের উপস্থাপনায় ঐতিহাসিক 7 মার্চের ভাষণের সাথে অর্কেস্ট্রা মিউজিকের মনোমুগ্ধকর পরিবেশনা। দ্বিতীয় দিনে ঐতিহাসিক আয়োজনে ভিডিও বার্তা দেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। বিগত দশকগুলোই বাংলাদেশের শক্ত অর্থনৈতিক অবস্থানের জন্য বঙ্গবন্ধুর ভূমিকার কথা তুলে ধরেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী। I would also like to congratulate and praise the government and people of Bangladesh for the remarkable achievements over the past decades. By following the late Bangabandhu Sheikh Mujibur Rahman's pragmatic, visionary leadership. বর্ণাঢ্য এই আয়োজনে বন্ধু রাষ্ট্র ভিয়েতনামের সাংস্কৃতিক অনুষ্ঠানের ধারণ করা ভিডিও পরিবেশিত হয়। বিকেল 5:15টায় শুরু হয়ে দ্বিতীয় দিনের অনুষ্ঠান শেষ হয় রাত 8টার দিকে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। 3.5 মাসের মধ্যে সারা দেশে করোনার সর্বোচ্চ সংক্রমণ, এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, বিভিন্ন পাবলিক পরীক্ষা পেছানো সহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে 12 দফায় সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে দেশের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক রাখতে লকডাউনের কোনো সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। টানা 9ম দিনের মতো সারা দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি। গেল 24 ঘন্টায় সারা দেশে আক্রান্ত শনাক্ত হয়েছেন 2187 জন, মৃত্যু হয়েছে আরো 16 জনের। এমন পরিস্থিতিতে করণীয় ঠিক করতে মঙ্গলবার মন্ত্রণালয়ের কাছে 12 দফা সুপারিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর, যেখানে কমপ্লিট লকডাউন অথবা ইকোনমিক ব্যালেন্স রেখে জনসমাগম কমানো, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, পাবলিক পরীক্ষা বন্ধ, শপিং মল, গণপরিবহন, পর্যটন ও কাঁচাবাজারে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর পদক্ষেপ গ্রহণ, আক্রান্তদের আইসোলেশন ও কন্টাক্টে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, বিদেশ ফেরতদের কঠোর কোয়ারেন্টাইন নিশ্চিত সহ রয়েছে মোট 12টি প্রস্তাবনা। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের অর্থনীতিকে সচল রাখতে এই মুহূর্তে লকডাউনের কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। লকডাউনের চিন্তা আমরা না, এটা সরকার করে এবং সরকারের সকল সংস্থা মিলে বসে সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত এখনো হয়নি, এটা আগামীতে আমরা দেখব। এদিকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে এরই মধ্যে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, যার জন্য আবারও প্রস্তুতি নিচ্ছে হাসপাতালগুলো। আমরা কিন্তু রেডি আছি যে হয়তো আবার বাড়তে পারে, সে অনুযায়ী যা যা আমাদের ম্যানেজমেন্টে থাকা দরকার সে ব্যবস্থাপনা আমাদের আছে। আজকে আমার কিন্তু 46 জন রোগী ভর্তি আছে। হ্যাঁ, এতে বোঝা যাচ্ছে যে করোনা রোগী দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 21 মার্চ থেকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে রাজধানী সহ সারা দেশে কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী। স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সির নিশ্চয়তা পেয়ে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি আবার শুরু করতে যাচ্ছে ইউরোপের দেশগুলো। গেল সপ্তাহে ভ্যাকসিন গ্রহীতাদের দেহে রক্ত জমাট বাঁধা ও কয়েকটি মৃত্যুর খবরে বেশ কটি দেশ একযোগে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ বন্ধ ঘোষণা করে। পরে WHO এবং EMA জানায় অক্সফোর্ডের ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর।
গবেষণা তদন্ত শেষে বৃহস্পতিবার ইএমএ এই সিদ্ধান্ত জানালে ইউরোপের দেশগুলো টিকা প্রয়োগের স্থগিতাদেশ উঠিয়ে নেওয়ার কথা জানায়। এদিকে করোনার মহামারীর তৃতীয় ঢেউয়ের প্রভাবে আবারও মাসব্যাপী দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে ফ্রান্স। গেল সপ্তাহে ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর সংক্রমণ বাড়তে থাকে। 24 ঘন্টায় দেশটিতে 35,000-এর বেশি সংক্রমিত হওয়ায় আবার লকডাউনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী জিন ক্যাস্ট্রিক্স। এদিকে ভারতে 3 মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় 39,000-এর বেশি মানুষের আক্রান্তের খবর পাওয়া গেছে। 8 দিন পার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরেই রাজধানীর খিলগাঁওয়ে নিরাপত্তা কর্মী কাজী সালাউদ্দিনের হত্যাকারীরা। চলতি মাসের 10 তারিখ ডাকাতির সময় বাধা দিতে গেলে তাকে হত্যা করা হয়। এলাকাবাসী বলছেন, এ ধরনের ঘটনা এই এলাকায় নিত্যদিনের বিষয়। প্রশাসন সময়মতো ব্যবস্থা নিলে হত্যার মতো ঘটনা ঘটতো না বলে মনে করছেন তারা। তবে পুলিশ বলছে, খুনিদের খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে। নাইমাল জিকর প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর খিলগাঁও চৌরাস্তায় গেল 10 মার্চ ভোররাতের দৃশ্য। 6 জন ব্যক্তি পিকআপ ভ্যানে করে একটি মোবাইল রিচার্জের দোকানে এসে থামে। এরপর দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে, লুট করে দোকানে থাকা মূল্যবান জিনিস। একই সড়কে থাকা স্বর্ণের দোকান লুটের উদ্দেশ্যেও যায় ডাকাতদের সেই দল। এই সময় নিরাপত্তার দায়িত্বে থাকা কাজী সালাউদ্দিন মোবাইল রিচার্জের দোকানের দিকে আসলে তালা ভাঙা দেখে ডাকাতদের ধাওয়া করেন। ঠিক সে সময় ডাকাত দলের এক সদস্য রড দিয়ে তার মাথায় আঘাত করে। রাস্তায় পড়ে যান সালাউদ্দিন। আরেকজন তাকে কোলে নিয়ে পিকআপ ভ্যানে তোলে, আর গাড়িতে থাকা বাকি সদস্যরা সালাউদ্দিনকে মেরে মৃত্যু নিশ্চিত করে। পরে স্বর্ণের দোকান লুট করে যায় আরো এক দোকানে। সেখানে কর্মচারীকে বেঁধে নগদ অর্থ সহ লুট করে মূল্যবান জিনিস। সালাউদ্দিনের লাশ ফেলে দেওয়া হয় খিদমা হাসপাতালের পাশে। সামনে যাওয়ার আগে তারা ভিতর থেকে ভিতরে ঢুকে গেছে। তো ভিতরে ঢুকে আমাকে একজনে ঢুকছে, 2 জন ঢোকার পরে আমাকে একজন শটগান দিয়ে ধরছে। শটগান দিয়ে ধরার পরে আমাকে বলছে, তুই যদি নাড়াচাড়া করস তাহলে শেষ করে দেব। এই ঘটনার ঠিক একদিন পরে একই এলাকার আরো এক দোকানে তালা ভেঙে নগদ অর্থ সহ 3 লাখ টাকার মালামাল লুটের ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, এই ধরনের ঘটনা এই এলাকায় নিয়মিতই ঘটে। এই কারণে ব্যবসা বন্ধ হয়ে গেছে অনেকের। কিছুদিন পর পর এরকম হয়েছে যে চুরির জন্য অনেক ব্যবসা প্রতিষ্ঠান অলরেডি এখানে চৌরাস্তা বন্ধ হয়ে গেছে। এখন পুলিশ যদি ব্যবস্থা নিত বা ওরকম টহল রাখতো তাহলে তার এরকম সিচুয়েশন হতো না। তবে পুলিশের দাবি, আগের তুলনায় এ ধরনের ঘটনা অনেক কমেছে। আর এই হত্যার ঘটনায় আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানানো হয়। পুলিশ যারা রয়েছেন তারা কাজ করছেন এবং একই সাথে আমাদের মহানগর গোয়েন্দা বিভাগের অফিসাররাও কাজ করছেন। তো কার্যক্রমটি অব্যাহত রয়েছে এবং তদন্ত প্রক্রিয়াটি অব্যাহত রয়েছে। চেষ্টা করছেন এবং আশা করি যে খুব অল্প সময়ের মধ্যেই যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে ধৃত করা হবে। গেল বছর রাজধানীতে 21টি ডাকাতির ঘটনা ঘটেছে। নাইমাল জিকো, নিউজ 24, ঢাকা। এবার অগ্নিঝরা মার্চ। পাকিস্তানের কূটনীতিকে হারিয়ে লন্ডনে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ মিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সময়ের ভিসি বিচারপতি আবু সাইদ চৌধুরীকে ভ্রাম্যমাণ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় নবগঠিত বাংলাদেশ সরকার। স্বাধীনতা যুদ্ধের পক্ষে পশ্চিমা বিশ্বের সমর্থন আদায়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় লন্ডন। তৌহিদ শান্ত জানাচ্ছেন বিস্তারিত। খন্দকার মোশাররফ হোসেন, তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কলম্বো প্ল্যান স্কলারশিপ নিয়ে 69-এ পাড়ি জমান বিলেতে। 71-এ দেশ যখন উত্তাল, বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক খন্দকার মোশাররফ সুদূর বিলেতে ছাত্রদের জড়ো করেন। তাদেরকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন যুক্তরাজ্যে বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ। কাজ করেন একজন আহ্বায়ক হিসেবে। স্মৃতিচারণে তুলে ধরেন লন্ডনের হাইড পার্কের সেই জনসভার কথা। আমরা যারা বাঙালি তারা পশ্চিম পাকিস্তানের যারা ছাত্র ফেডারেশনে ছিল তাদের সাথে বিরাট একটা দ্বিমত হলো। তারপরে কিন্তু এই বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ গঠনের সূচনা হয়। 7ই মার্চ মনে করেছিলাম যে স্বাধীনতা ঘোষণা হবে। সেই প্রেক্ষাপটে হাইড পার্ক স্পিকার্স কর্নারে আমরা একটি সভার আয়োজন করেছিলাম ওই 7ই মার্চের সাথে সম্পৃক্ত করে, এবং আমরা সেখানে পতাকা উত্তোলন করেছি, আমরা সেখানে স্বাধীনতা ঘোষণা করেছি। 71-এর 28 থেকে 31 মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন 10 নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে বসে পড়েন তারা। যখন আবু সাইদ চৌধুরী জয়েন করলেন তখন কিন্তু অস্থায়ী সরকার আবু সাইদ চৌধুরীকে তিনি রোভিং অ্যাম্বাসেডর অর্থাৎ ভ্রাম্যমাণ দূত হিসাবে তারা সরকারিভাবে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো।
আমরা বললাম যে আমরা বাংলাদেশের দূতাবাস, দ্বিতীয় দূতাবাস এই লন্ডনে প্রতিষ্ঠা করতে চাই এবং সেটার নাম হবে বাংলাদেশ মিশন। দূতাবাস বলবো না, সারা বিশ্বে প্রথম বাংলাদেশের দূতাবাস প্রতিষ্ঠিত হয় লন্ডনে। সেই জন্যই লন্ডনকে দ্বিতীয় কেন্দ্রবিন্দু বলা হয় মুক্তিযুদ্ধের। দলমত নির্বিশেষে জাতির ঐক্যবদ্ধতার সেই দিনগুলোকে মনে করেন খন্দকার মোশাররফ। 50 বছর স্বাধীনতার পরে কোথায় কেন গণতন্ত্র বারবার হোঁচট খাচ্ছে? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেই ভুল ত্রুটিগুলোকে শুধরাবে কিভাবে যদি আমরা সঠিকভাবে আমাদের ভুল ত্রুটিগুলো আমরা এই জনগণের সামনে, এই বর্তমান প্রজন্মের সামনে আমরা যদি তুলে না ধরি। বিলেতে তাদের এই সংগ্রাম অনেক সহজ ছিল বলেন মোশাররফ, কিন্তু এর চেয়ে কঠিন সংগ্রাম মাঠের যুদ্ধ। সেসব মুক্তিযোদ্ধাদের অনেকেই এখনো অবহেলিত বলে কিছুটা আক্ষেপও করেন। মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার 50 বছর ইতিহাস আমরা সত্যিকার ভাবে সঠিক ইতিহাসকে তুলে ধরি। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতি নেওয়ার সঙ্গে। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের মরদেহ আজ নোয়াখালীতে দাফন করা হবে। গতকালই সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছেছে মরদেহ। বৃহস্পতিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন বিএনপি মহাসচিব সহ দলের শীর্ষ নেতারা। সর্বসাধারণের শ্রদ্ধার জন্য মরদেহ আজ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। ইচ্ছে ছিল সিঙ্গাপুর থেকে আবারও সুস্থ হয়ে ফিরবেন দেশে, সক্রিয় হবেন রাজনীতিতে, লিখবেন ইতিহাসের বাগ বদলের অধ্যায়, কিন্তু হলো না। মৃত্যুর কাছে হেরে নিথর হয়ে ফিরলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। বৃহস্পতিবার সন্ধ্যায় মওদুদ আহমদের মরদেহ বহনকারী বিমান ঢাকায় অবতরণ করে। মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বিভিন্ন সারির নেতাকর্মীরা। এই ক্ষতি আসলে পূরণ করা সম্ভব নয়। সর্বক্ষেত্রে রাজনৈতিক অঙ্গনে তিনি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। ব্যারিস্টার মওদুদের চলে যাওয়া এটা দেশের জন্য, জনগণের জন্য, বিএনপির জন্য একটা অত্যন্ত বড় ক্ষতি হয়েছে এবং এই ক্ষতির শূন্যতা, তার যে শূন্যতা সৃষ্টি হলো সেই শূন্যতা পূরণ হবার নয়। ব্যারিস্টার মওদুদের মতো মানুষ খুব কম আসেন। এরা তাদের যে কমিটমেন্ট টু ডেমোক্রেসি এটা সবসময় তাদের ছিল, আছে, এবং সমাজকে সুন্দর করে গণতান্ত্রিকভাবে নির্মাণ করার ক্ষেত্রে তাদের অবদান আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। বিমানবন্দর থেকে মওদুদ আহমদের মরদেহ গুলশানের বাসায় নেওয়া হলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শোক বইয়ের পাতায় পাতায় ব্যারিস্টার মওদুদকে স্মরণ করেন তার সহকর্মী, বন্ধু, স্বজনরা। আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা হলেও আমাদের মতো হৃদ্যতার কোনো অভাব হয়নি এবং উনি এটার উদ্যোগী ছিলেন। আমার চেয়ে উনি সেটাকে কোনোদিন পথে আসতে দেবেন আমাদের সম্পর্কের মধ্যে। রাতে ব্যারিস্টার মওদুদের মরদেহ রাখা হয় এভারকেয়ার হাসপাতালের হিমঘরে। শুক্রবার সকাল 9টায় সর্বসাধারণের শ্রদ্ধার জন্য মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। হাইকোর্ট নয়াপল্টনে 2 দফা জানাজা শেষে নেওয়া হবে নোয়াখালীর কোম্পানিগঞ্জে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন এই রাজনীতিক। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। শুরু হলো প্রাণের বইমেলা। করোনা বাস্তবতায় নির্ধারিত সময়ের 1.5 মাস পর মেলা শুরু হলেও প্রথম দিন ছিল না তেমন পাঠক উপস্থিতি। এখনো চলছে স্টল সাজানোর কাজ। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। প্রতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে মেলা উদ্বোধন করলেও এবার ভার্চুয়ালি যুক্ত হন তিনি। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর মেলার দ্বার সবার জন্য উন্মুক্ত হলেও এর মধ্যে চলে বেশিরভাগ স্টলের সাজসজ্জা। মেলা হবে না বলে আসলে সবার ধারণা ছিল, সে কারণে কারোর প্রস্তুতি সেভাবে ছিল না। তারপরে যারা আমাদের স্টল আমরা যাদের কন্ট্যাক্ট দিয়েছি তারাও আসলে কাজটা ঠিকমতো করতে পারিনি। অন্যান্যবার আমরা দেখতাম যে অনেক ভিড় হতো প্রথম দিনেই, কিন্তু এবারের এই যে প্রথম দিনের এই ভিড়টা নেই। বাংলা একাডেমি থেকে দেরিতে স্টল বরাদ্দ হওয়ায় কাজ শেষ করতে পারেননি বলে জানান প্রকাশকরা। যে প্রধানমন্ত্রী উদ্বোধন করলে যেটা হয় যে 2 দিন আগে থেকেই নানানভাবে বলা হয় আগের দিন মাঠ ছেড়ে দিতে হবে, শেষ করতে হবে। এই প্রেশারটা না থাকাতে ওই সবাই একটু ঢিলেঢালা ভাবছিল। গত বছর আমাদের মেলা স্টলে আমাদের বই ছিল 100-র উপর, 110টা। এই যে এবছর আমাদের প্রায় 50-এর উপরে আসবে না। এবারের মেলা চৈত্র মাসে পড়ায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনাও। তবে করোনা বাস্তবতায় এবার স্বাস্থ্যবিধি মানার প্রতি জোর দিয়েছেন মেলা কর্তৃপক্ষ। আমরা স্বাস্থ্যবিধির জন্য আমাদের প্যাভিলিয়নে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা সবাই মাস্ক পরে থাকবো, স্যানিটাইজ
সজ্জার সবকিছু। এই বছর একটু দেরিতে হয়েছে, আশা ছিল আরো আগে হবে, আরো আগে আসবো, কিন্তু এই বছর দেরি হচ্ছে। আশাবাদী আছি যে ভালো কিছুই হবে। এগুলো তো প্রথম থেকে খুব ভিড় থাকে, এখানে এসে তো খুব খোলামেলা এখন দেখা যাচ্ছে যে সবকিছু ঘুরে দেখা যাচ্ছে। এবারও শিশু চত্বর মেলা সোহরাওয়ার্দী উদ্যান অংশে, তবে করোনা পরিস্থিতির কারণে প্রথম দিকে থাকছে না শিশু প্রহর। দিন যত যাবে ততই লেখক, পাঠক আর প্রকাশকের মিলন মেলায় পরিণত হবে মেলা প্রাঙ্গণ। বাড়বে বইয়ের বেচা কেনা, এমন প্রত্যাশা সবার। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ব্যাপক আলোকসজ্জা করা হয়েছে। সন্ধ্যা হলে আলোর শহরে পরিণত হচ্ছে পুরো উপজেলা। প্রশাসন বলছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতেই এমন আয়োজন করা হয়েছে। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকারিভাবে বছরব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে শহর জুড়ে ব্যাপক আলোকসজ্জা করা হয়েছে। সন্ধ্যা হলেই ঝলমল আলোর শহরে পরিণত হচ্ছে উপজেলা সদর। এই আলোকসজ্জা দেখতে উপজেলা পরিষদ চত্বর সহ আশেপাশের রাস্তায়ও ভিড় করছেন অনেকে। নিজ নিজ বিল্ডিংয়ে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে, এটা আমার মনোমুগ্ধকর। এই প্রথম এত সুন্দর করে আমাদের নবাবগঞ্জকে সাজিয়ে তুলছে। যারা দেখেনি তারা বুঝবে না যে এই সৌন্দর্যটা কেমন। যে এত সুন্দরভাবে আর কি লাইটিং করছে, এটা দেখার জন্য আমরা আসছি এখানে। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার 50 বছর পূর্তিকে স্মরণ করে রাখতেই এ ধরনের আয়োজন করা হয়েছে জানালেন সংশ্লিষ্টরা। তাকে স্মরণীয় করে রাখার জন্য এবং সবার মাঝে এই জিনিসটা পৌঁছে দেওয়ার জন্য যে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করছি। নবাবগঞ্জ উপজেলায় যেভাবে আলোক উজ্জ্বল হবে, আমরা চাচ্ছি গোটা বাংলাদেশটাকে আমরা আলোক উজ্জ্বল করতে চাচ্ছি। গেল 7 মার্চ থেকে আলোকসজ্জা শুরু করা হয়েছে, যা আগামী 26 মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য সাইকেল র্যালি ও নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই সাইকেল র্যালিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করেন কয়েক হাজার মানুষ। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করতেই এ ধরনের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বরিশালের জিলা স্কুল মোড় থেকে এক বিশাল বর্ণাঢ্য সাইকেল র্যালি শুরু হয়। সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহর নেতৃত্বাধীন সাইকেল র্যালিতে অংশ নেন দলীয় কর্মী ছাড়াও বিভিন্ন বয়সের হাজারো শিশু, নারী ও পুরুষ। বঙ্গবন্ধুর শতবার্ষিকী উপলক্ষে এখানে সাইকেল র্যালিতে সাইকেল চালাতে এসেছি। সাইকেল র্যালি আমরা অংশগ্রহণ করছি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার জন্য। আমরা নতুন প্রজন্ম তার আদর্শ ধরে সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেছি। 1971 সালে সবাই বঙ্গবন্ধুর কাছ থেকে অনুপ্রেরণা লাভ করেছিল। বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও আদর্শ থেকে মানুষ প্রেরণা লাভ করবে, এমন আশা মেয়রের। এই শোভাযাত্রা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সোনার বাংলাদেশ যে বঙ্গবন্ধু নির্মাণ করার যে আশা করে গিয়েছিলেন, ইনশাল্লাহ এই নতুন প্রজন্মের মাধ্যমেই সেই সোনার বাংলা বাস্তবায়ন হবে। এদিকে মেঘনা নদীর হিজলা লঞ্চ ঘাট থেকে শুরু হওয়া নৌকা বাইচ বাউশিয়া ঘাটে গিয়ে শেষ হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দুই তীরে ভিড় জমান কয়েক হাজার মানুষ। কখনো নৌকাবাস দেখি না, আজকে নৌকাবাস দেখা খুব খুশি হয়েছি। এটা যেন সব সময় থাকে, এই ঐতিহ্যটা এটা টিকে থাকে, নৌকাবাসটা যে চালু থাকে। বঙ্গবন্ধুর জন্মদিনে এই নৌকা বাইচের মাধ্যমে হিজলা মেহেন্দিগঞ্জের মানুষ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বলে মন্তব্য করেন এই সংসদ সদস্য। 17 মার্চে জাতির পিতার জন্মদিন উপলক্ষে নৌকা বাইচের প্রতিযোগিতার মধ্য দিয়ে হিজলা মেহেন্দিগঞ্জের নদী ভাঙন কবলিত নদীর পাড়ের এই মানুষগুলো জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিচে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। এবারে আন্তর্জাতিক। ভারতের বিধানসভার শেষ 4 দফার মোট 148 জন প্রার্থীর নাম প্রকাশ করল বিজেপি। তারকা, বিজ্ঞানী, চিকিৎসক মিলিয়ে এক প্রকার চমক রয়েছে বিজেপির প্রার্থী তালিকায়। তবে এবারে বড় ঘোষণা ছিল ভবানীপুর।
আসনটি দেওয়া হয়েছে তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষকে। মেদিনীপুর সভা থেকে আবারও বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী। তিনি দাবি করেন টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে গেরুয়া শিবির। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের কয়েকদিন বাকি থাকতে এই রাজ্যটিতে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগানের পাল্টা জবাব দিয়েছেন মোদী। এবার মমতার খেলা শেষ হবে বলে পুরুলিয়ায় জনসভায় মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মিয়ানমারের সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চলছেই। বৃহস্পতিবারও দেশটির দাওয়ে শহরে সহ বিভিন্ন স্থানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রাজপথে নামেন আন্দোলনকারীরা। তবে পুলিশের চোখ রাঙানো কমেনি। এদিন দাওয়ে শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল হলেও ইয়াঙ্গুনে আন্দোলনকারীদের উপর চড়াও হয় পুলিশ। কিন্তু দাঙ্গা পুলিশকে আটকাতে রাস্তায় ব্যারিকেড দেয় ইয়াঙ্গুন শহরতলির বাসিন্দারা। যদিও পুলিশ পানি ঢেলে আগুন নিভিয়ে দেয়। এদিকে ফের অং সান সুচির বিরুদ্ধে $5 লাখ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। সেন্ট প্যাট্রিকস ডে উপলক্ষে সেজে উঠেছে আয়ারল্যান্ডের ঐতিহ্যবাহী শহরগুলি। আলোকের অর্কেস্ট্রা শিরোনামে রাজধানীর ডাবলিন সিটিতে অনলাইনে একটি চলচ্চিত্র প্রদর্শিত হয়। একই সাথে দুবাই বুর্জ খলিফা সেন্ট প্যাট্রিক ডে উপলক্ষে সবুজ রঙের আলোকসজ্জায় সাজানো হয়। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। ঐতিহ্যবাহী সেন্ট প্যাট্রিক ডে উপলক্ষে আয়ারল্যান্ড সেজে উঠেছে আলোকসজ্জায়। বহু শতাব্দী ধরে 17 মার্চ পালিত হয়ে আসছে দিবসটি। আলোকের অর্কেস্ট্রা শিরোনামে দিবসটি উদযাপনে আয়ারল্যান্ডের 500 ড্রোন আকাশে ওড়ানো হয়। মার্চের প্রথম দিকে রেকর্ড করা 2 মিনিটের ভিডিওতে দেশটির প্রসিদ্ধ শহরের নামকরা জায়গার প্রতিচ্ছবি ফুটে ওঠে। সেন্ট প্যাট্রিক ট্যুরিজম আয়ারল্যান্ড এবং ডাবলিন সিটি কাউন্সিল যৌথভাবে ইভেন্টটি পরিচালনা করে। প্যাট্রিক ডে অনলাইনে উপভোগ করে আইরিশবাসী। এছাড়া প্যাট্রিক দিবসে দুবাইয়ের বুর্জ খলিফাও সবুজ আলোয় সাজানো হয়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সময় হলো আরো একটি বিরতি নেওয়ার সঙ্গেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত নিউজ 24 এর সকালের সংবাদে। এবারে খেলার খবর। ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে থাকছেন না তামিম ইকবাল। ওয়ানডে সিরিজের পরই দেশে ফিরবেন এই ওপেনার। এদিকে নিউজিল্যান্ডে আরেক সংবাদ সম্মেলনে এবারের সফরে ভিন্ন কিছু আশার কথা বলেছেন টাইগারদের কোচ রাসেল ডোমিঙ্গো। বিস্তারিত রিপোর্টে। সময় যেখানে বড্ড বিপক্ষে, সব ফরম্যাট মিলিয়ে 26 ম্যাচেও জয়ের হিসাব শুধুই শূন্য। তবে এবার সেই হিসেবকে একটু হলেও নিজেদের পক্ষে আনতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে ক্রিকেটে ভালো কিছু করার প্রত্যয় নিয়ে দেশ ছাড়া ক্রিকেটাররা এবার টি-20তে দলে পাবেন না তামিম ইকবালকে। বৃহস্পতিবার নিজের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তামিম ইকবাল নিজেই। কেন থাকবেন না তার ব্যাখ্যা না দিলেও ব্যক্তিগত কারণে ছুটি নিচ্ছেন এই ওপেনার। আমি আসার আগেই হেড কোচ আর সিলেক্টরের সাথে কথা বলেছি। আমি আমার পার্সোনাল রিজনের জন্য এই টি-20 সিরিজে অ্যাভেলেবল থাকব, বাট আমার বেস্ট উইশেস উইথ দ্য টিম। এদিকে নিউজিল্যান্ডে আরেক সংবাদ সম্মেলনে এবারের সফরে ভিন্ন কিছু আশা করছেন টাইগারদের কোচ রাসেল ডোমিঙ্গো। 2023 বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই দলকে প্রস্তুত করতে চান রাসেল। বড় মঞ্চে সফলতা পেতে হলে কিউদের বিপক্ষে তাদের মাটিতে জয়টা খুবই প্রয়োজন। বাংলাদেশ আগে যা করতে পারেনি তা করার জন্য এবার দারুণ এক সুযোগ। আমরা সবাই মুখিয়ে আছি। আর 3 বছর পরেই একটা বিশ্বকাপ আছে। নিউজিল্যান্ড বিশ্বের সেরা দলগুলোর একটি। ভারতের মতো জায়গায় বিশ্বকাপে যদি আপনি সত্যি কোনো প্রতিদ্বন্দ্বী হতে চান, তাহলে এমন সিরিজে আপনাকে খুব ভালো পারফরমেন্স করতে হবে। গালিব ইবনে রিয়াজ, নিউজ 24। এই ছিল নিউজ 24 সকালের সংবাদে। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।